নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। শুভেন্দু অধিকারী শপথ নেওয়ার পর থেকে এক কথায় যদি ক্রিকেটের সঙ্গে তুলনা করে ধুরন্ধর ব্যাটিং করছেন। ধুরন্ধর এবং ঝোড়ো ইনিংস শুরু করে দিয়েছেন। সবার আগে উনি ওনার আত্মসহায়ক চন্দ্রনাথ রথের খুনের কিনারা করার জন্য সিবিআইকে নামিয়ে দিয়েছেন। যে সমস্ত অফিসাররা ছিলেন এবং টোটালটাই তৃণমূলপন্থী তাদেরকে সরিয়ে দিয়েছেন। পুলিশের মধ্যে বিশাল একটা হেরফের হয়েছে, স্বাভাবিক ব্যাপার, এটা প্রত্যেক প্রশাসনই করে থাকে। এবং যত টিএমসি নেতা ভোটের আগে ধমকি দিয়েছিলেন বাড়িঘর দর জ্বালিয়ে দেবো, স্টিম রোলার চালিয়ে দেব, বিজেপিকে ভোট দিলে 1 লক্ষ টাকা করে গচ্ছা দিতে হবে, তা না হলে ছেলে বউ নিয়ে এলাকা ছাড়া হতে হবে, এই যে নানান ধরনের একটা থ্রেট দিয়ে রেখেছিল টিএমসি যত নেতা নেত্রী, ছোট বড় মাঝারি নেতা, তাদের প্রত্যেকটির বিরুদ্ধে কিন্তু অ্যাকশন শুরু হয়ে গেছে। অনেকে ধরে জেলে ঢুকিয়েছে। এরই মধ্যে কয়েকজন কাউন্সিলর তারা তোলাবাজির যে স্বাদ পেয়েছে সেটা কিন্তু ছাড়তে পারেনি। ভাবছে ভোট পরবর্তী হিংসা যেভাবে 2021-এ টিএমসি শুরু করেছিল, বিজেপি সেটা করলো না, অতএব আমরা বেঁচে গেলাম। এই ধারণা কিন্তু ভুল। তাদেরকেও কিন্তু পুলিশ গ্রেপ্তার করছে। হেলমেট বিহীন যে সমস্ত চালক, বিশেষ করে কলকাতায় এবং যত জায়গায় মুসলমান সমাজ আছে, এলাকা আছে, সেই সমস্ত মুসলিম সম্প্রদায়ের যুবকেরা ফেস টুপি পরে বাইকের খেলা দেখানো থেকে শুরু করে যা কিছু করত, পুলিশকে রংবাজি দেখাতো, সেসব দিন শেষ হতে চলেছে। হেলমেট বিহীন গাড়ি চালানো যাবে না, টু হুইলার নিয়ে বেরোবেন, 2টির বেশি সওয়ারি চলবে না। আবার সেই অ্যাকশন এবং ধরপকড় শুরু হয়েছে সেই রাজাবাজার পার্ক সার্কাসের মতন জায়গাতে। সব থেকে বড় কথা হচ্ছে, উনি একদিকে যে সমস্ত সামাজিক প্রকল্প আছে, যে সমস্ত উন্নয়নমূলক কাজ আছে, সেইগুলোকে কন্টিনিউ রাখছেন। কলকাতাতে যে চিংড়িঘাটা ফ্লাইওভার তৈরি আটকানোর জন্য সুপ্রিম কোর্টে মাননীয় চলে গেছিলেন, কয়েক থাপ্পড় খাওয়ার পরে সেখান থেকে ঘুরে এসেছেন, সেসব কাজ কিন্তু পুনরায় শুরু হয়ে গেছে। যত পেন্ডিং জব ছিল সেগুলো শুরু যেমন হচ্ছে, পাশাপাশি তদন্তও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে শুরু হচ্ছে। যত জেল আছে ভারত, আমাদের পশ্চিমবঙ্গে প্রেসিডেন্সি জেল থেকে শুরু করে বর্ধমান, জলপাইগুড়ি, যেখানে যেখানে আছে, প্রত্যেকটি সেই জেল একটা রিসর্ট বলুন বা আরামদায়ক জায়গা হয়ে গেছিল কয়েদিদের জন্য। প্রত্যেকেই জেলে সাধারণত মোবাইল নিষিদ্ধ, কিন্তু প্রত্যেকটি জেলে কিপ্যাড মোবাইলের বদলে স্মার্টফোন সেখানে ব্যবহার হচ্ছিল। এবং প্রেসিডেন্সি জেলের যে জেলার ছিলেন তাকে উনি সাসপেন্ড করেছেন। বিশেষ করে সন্দেশখালীর যে কাণ্ড হয়েছে, শাহজাহান যে ওখানে বেতাজ বাদশা ছিল, সেই শাহজাহান জেলে বসে নেটওয়ার্ক চালাতো, সেই মোবাইল কিন্তু ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং নিরপেক্ষভাবে তদন্ত করার আদেশ দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় 23 থেকে 26টি মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং পরিষ্কার বলে দিয়েছে সেই মোবাইলের সিম যাচাই করে কার কাছ থেকে ফোন আসতো, কোথায় ফোন করতো, টোটাল তথ্য কিন্তু উনি চেয়েছেন। গতকালকে শুক্রবার ছিল, 15 বছর আগে শুক্রবারের দিনে রাস্তাতে কেউ নামাজ পড়তো না, একমাত্র ঈদের দিন ছাড়া রেড রোডে। এই 15 বছরে বাংলাদেশি কালচার বা জামাতি ইসলামীর যে একটা শাখা সংগঠন টিএমসি দলটা চালাচ্ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সেই সন্ত্রাসী মুসলিম মৌলবাদীর ইশারাতে ওঠা বসা, কথা বলা, সরকার চালানো প্রত্যেকটি জিনিস করেছিলেন।
মুসলমানদেরকে 100% ছুট সমস্ত জায়গাতে। এই শুক্রবারে রাজাবাজার থেকে শুরু করে আপনার নাগের বাজার, মেটিয়া বুরুজ, যেখানে মুসলিম অধ্যুষিত এলাকা, সেই মেন জায়গাতে রাস্তা ব্লক করে নামাজ পড়তো। কালকেও সেই জিনিসটা করতে গেছিল। শুভেন্দু অধিকারী পরিষ্কার ভাষায় বলে দিয়েছে রাস্তায় নামাজ পড়া চলবে না, নিজের জায়গাতে নামাজ পড়ুন। এই পুলিশকে যে নপুংসক ভাবে আমরা দেখতাম এবং সেই কাজও সেরকম করত, সেই পুলিশই কিন্তু ডান্ডা মেরে তাড়িয়ে দিয়েছে রাজাবাজারে, রাস্তাতে কাউকে নামাজ পড়তে দেয়নি। এই যে বিশাল বড় একটা পদক্ষেপ মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে। অবৈধ যত মাদ্রাসা আছে, অবৈধ যত কাজকর্ম করে থাকে মুসলমান সম্প্রদায়, সবই কিন্তু নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। সবথেকে বড় ব্যাপার যেটা ম্যানিফেস্টোতে ছিল, আরজি কর মামলা ফাইল ওপেন হবে, দোষীদের শাস্তি দেবে এবং এর ইনভেস্টিগেশন শেষ দূর পর্যন্ত নিয়ে যাবেন বলেছিলেন বিজেপি। শুভেন্দু অধিকারী কিন্তু সেই কাজ শুরু করে দিয়েছেন। শুভেন্দু অধিকারী গতকালকে আরজি কর ফাইল ওপেন করে দিয়েছেন, নিরবিচ্ছিন্ন এবং নিরপেক্ষভাবে যাতে তদন্ত হয়, তদন্তের বাধা সৃষ্টি যাতে না হয়, যার জন্য যে 3 আইপিএস, বিশেষ করে মেন কালপ্রিট বিনীত গোয়েল, আরজি কর মামলাটাকে হেস্তনেস্ত করে দিয়েছিলেন, যত প্রমাণ লোপাট করেছিলেন, ডেড বডিকে সঙ্গে সঙ্গে দেন 10 ঘন্টার মধ্যে জ্বালিয়ে দিয়েছিলেন, সেই বিনীত গোয়েল, ইন্দিরা মুখোপাধ্যায় যিনি প্রেস কনফারেন্স করেছিলেন, ওনার প্রেস কনফারেন্স করার কোনো অনুমতি না থাকলেও ব্যাকগ্রাউন্ডে কারো মৌখিকভাবে চাপে প্রেস কনফারেন্স করে উল্টোপাল্টা মন্তব্য করেছিলেন। সেই ইন্দিরা মুখোপাধ্যায় হেলথের যত হসপিটাল আছে বা স্বাস্থ্য বিভাগের যত যা কিছু আছে, সে আইপিএস অফিসার অভিষেক গুপ্তা, এই 3 আইপিএস অফিসারকে গতকাল দেন সাসপেন্ড করে দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং বলেছেন যে এই আরজি কর তদন্ত আমার পশ্চিমবঙ্গের সিআইডি করবেন, তদন্তভার তারাই করবেন, কারণ তাদের মধ্যে দক্ষতা প্রচুর আছে, তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি গত 15 বছর ধরে। এবং বিনীত গোয়েল যে কার ইশারাতে আরজি করের সমস্ত তথ্য প্রমাণ লোপাট করেছে, তাদের সমস্ত কল রেকর্ড চেক করা হবে, কে ফোন করেছে, কার সঙ্গে কতক্ষণ কথা বলেছে। ইভেন অভয়ার বাবা মাকে পর্যন্ত তার ডেড বডি দেখতে দেওয়া হয়নি, হাতে পায়নি। তাদেরকে ধামাচাপা দেওয়ার জন্য যে উপঢৌকন 10 লক্ষ টাকা তার বাড়িতে নিয়ে গিয়ে দিতে চেয়েছিলেন, এই সমস্ত জিনিস যা আছে, পশ্চিমবঙ্গের যে একটা বিশাল বড় লজ্জা, মেডিকেল কলেজে একজন ডাক্তারকে এইভাবে ধর্ষণ করে খুন করা, সারা পৃথিবী কেঁপে গেছে। সেই সন্দীপ ঘোষ, প্রত্যেকে যারা জড়িত ছিলেন, যত টিএমসি নেতৃত্ব, সেখানে সেই ফুটেজে পাওয়া গেছে, কাউকে কিন্তু ছাড়া হবে না, কেউ নিস্তার পাবে না। এই আরজি কর মামলা নিয়ে দিদিমণি এখন অস্বস্তিতে পড়ে গেছেন। তিলজলাতে যে বুলডোজার অ্যাকশন চলেছে, সেই নিয়ে উনি কলকাতা হাইকোর্টে গেছিলেন কেস করতে, উল্টে উনি কেস খেয়ে চলে এসেছেন। উনি ভাবছেন যেভাবে আমি রাজনীতি করেছি, গাজওয়ারি করে, কলতলা বা বস্তিবাড়ির মেয়ে ঝগড়া করে পশ্চিমবঙ্গটাকে বস্তিতে পরিণত করে দিয়েছি, পশ্চিমবঙ্গের মানুষকে গরু ছাগলের মতো রেখেছিল, এখানে আইনের শাসন চলতো না, ওনারই শাসন চলতো, সেই ভেবে উনি আবার কিন্তু হাইকোর্টে গেছিলেন। যে হাইকোর্ট, যে সুপ্রিম কোর্ট, যে ভারতের বিচার ব্যবস্থাকে উনি বুড়ো আঙুল দেখিয়েছেন, কাঁচকলা দেখিয়েছিলেন, কিছুই মানতেন না, আজকে উনি
কমপ্লেন করতে গেছেন যে পোস্ট পোল ভায়োলেন্স হচ্ছে। তাহলে পোস্ট পোল ভায়োলেন্সে যে ন্যাশনাল হিউম্যান রাইটসের একটা কেস করাই আছে, 2021-এ কত মার্ডার হয়েছে, কত বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে, বাড়ি ছাড়া হয়েছে, সেগুলো তো ওনার জমানাতেই হয়েছিল। আজকে উনি 100টা ইঁদুর খেয়ে যেমন বিড়াল হজ করতে যায়, ঠিক সেই রকম অবস্থা। উনি আজকে বিচার চাইতে গেছেন, যিনি বিচারের পিন্ডি চটকে রেখে দিয়েছিলেন, যিনি নিজে আইন হাতে তুলে নিয়েছেন বহুবার, সেই আইনকে কাঁচকল্লা বুড়ো আঙুল দেখিয়ে রাজত্ব করেছেন গা জোয়ারি করে। এই সমস্ত জিনিস কিন্তু শেষ হতে চলেছে। ভাইপোর সেই আধিপত্য, ভাইপোর সেই অহংকার, দম্ভ আর নেই। উনি যে বলেছিলেন 27শে এপ্রিল যে 4 তারিখে 12টার পরে ডিজে বাজাবো, যে বিশাল একটা অশান্তি সৃষ্টি করা যে 2021-এ হয়েছিল তার থেকে ভয়ঙ্কর, এবার তার বিরুদ্ধেও একটা জনস্বার্থ মামলা হয়েছে পশ্চিমবঙ্গকে অশান্ত করে রাখার জন্য। চারিদিক দিয়ে যত দুর্নীতির পাহাড় মাউন্ট এভারেস্টের মতন করে রেখেছেন, এগুলো একটু সময় লাগবে, কিন্তু শুভেন্দু অধিকারী যেভাবে তৎপরতার সঙ্গে কাজ শুরু করে দিয়েছেন, বীরেন্দ্র সেহবাগ, সনত জয়সূর্যার যে ঝোড়ো ব্যাটিং আমরা দেখেছি, তার সঙ্গে তুলনা করা যেতে পারে। শুভেন্দু বাবুকে 10-এর মধ্যে 10 কেন, আরো 11-12 দেওয়া যেতেই পারে। শুভেন্দুবাবু এটাও বলেছেন, বিধানসভাতে বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় যে পোস্ট পোল ভায়োলেন্সে বহু মানুষ ঘর ছাড়া, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হোক। শুভেন্দুবাবু দায়িত্বহীন ভাষায় বলেছেন অবশ্যই তারা বাড়ি ফিরবেন, কিন্তু একটা শর্ত রেখে। শর্তটা হচ্ছে, যারা বাড়ি ছাড়া হয়েছে তাদের নাম যদি সেই 2021-এ পোস্ট পোল ভায়োলেন্সে থাকে, তাদেরকে কিন্তু ছাড়া হবে না, তারা কিন্তু জেলে যাবে, এটা স্যাঙ্গুইন। এবং উনি বলেছেন, এবং নরেন্দ্র মোদীও বলেছেন যে 321 জন না যতজন আমাদের বিজেপি কর্মীকে হত্যা করেছে, তাদের এক একটা করে হিসাব নেওয়া হবে। উনি একটা সভায় বলেছিলেন, বিকাশ ভি হোগা और চুন চুন কে হিসাব ভি হোগা। সেইভাবে শুভেন্দু অধিকারী কাজ শুরু করেছেন। একদিকে বিকাশের ধারা যাতে বন্ধ না হয়, আর একদিকে যত দুর্নীতি অন্যায়ের পাহাড় জমে আছে সেগুলোকে বেলচা করে এক একটা করে পরিষ্কার পরিচ্ছন্ন করা। মাননীয় উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল মহাশয়ের কাছে আবেদন, আপনি হসপিটাল ভিজিট করছেন করুন, কিন্তু 2-1 দিন ঠিক ওই মাননীয়ার মতন ভিজিট করে ছেড়ে দিলে হবে না। তার কারণ পশ্চিমবঙ্গে যে জঞ্জাল গত 50 বছর ধরে বাম, অতি বাম এবং জামাত ইসলামের গোষ্ঠীর শাখা টিএমসি যে জমিয়ে গেছে, সেগুলো পরিষ্কার করতে সময় লাগবে। প্রত্যেক দিন প্রতিনিয়ত আপনাদের ফলো আপ দরকার আছে। এটাই আপনাদের কাছে আমরা পশ্চিমবঙ্গবাসী হিসাবে আবেদন রাখছি এবং অনুরোধ করছি।